ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আর আপনারা দেখছেন ট্রাভেল থ্রু মাই লেন্স। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘার নিউ গীতাঞ্জলিতে, তার ওপেন টেরেস থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। পিছনে দেখতেই পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। আর দীঘা আসা এই কারণেই একঘেয়েমি কাটাতে এক রাত্রি দুদিনে অনায়াসে ফ্রেশ হয়ে ফিরে যাওয়া যায় আবার কাজের মধ্যে। তো সেই কারণেই আমরা ছুটে এসেছি দীঘাতে। আপনারাও নিশ্চয়ই সকলেই এসে থাকেন এই কারণেই। আর এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সামনে তুলে ধরব যে এই একদিনের মধ্যে আপনারা দীঘাটা কিভাবে ঘুরে দেখবেন, কত টাকা কি খরচ হতে পারে। আর আমি যেহেতু আছি নিউ গীতাঞ্জলিতে, আমাদের কত টাকা খরচ হলো, কি সুবিধা অসুবিধা ভোগ করলাম আমরা এই হোটেলে, সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। তো আশা করি ভালো লাগবে। তো আজকে 28শে জুলাই আর ঘড়িতে এখন বাজছে 7:50। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন, যার নাম্বার হচ্ছে 02897। আমরা এটা করেই আজকে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো জার্নির প্রত্যেকটা সমস্ত কিছু তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো, কীরকম কতক্ষণ লাগলো ট্রেনটা। আর ট্রেনটা সম্পর্কে যদি বলতে হয়, ট্রেনটা কভার করবে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত 178 কিলোমিটার। টাইম নেবে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা 40 মিনিট রাইট টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে আমরা দীঘা গিয়ে পৌঁছাই। আর 2Sএই আমরা টিকিট কেটেছি। আর 2Sএ আমাদের ভাড়া পড়েছে দীঘা পর্যন্ত 115 টাকা। আর এসব কথা বলতে বলতে আপনাদের কাছে একটা কথা বলা হয়নি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই ছোটোভাবে আমরাও পথ চলতে চলতে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতেও এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা যতটা পারি। ভুল ত্রুটি যেটা হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন আমাদের ট্রেন আজকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রেল কর্তৃপক্ষের এটা একটু আমাদের দিকেও নজর দেওয়া উচিত। যারা নর্থ কলকাতায় থাকি, ধরুন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত আসতে আমাদের সত্যি একটা হেকটিক লাগে। আমার তো ভীষণ করে লাগে, কার কী লাগে বলতে পারবো না। অ্যাকচুয়ালি শিয়ালদা বা হাওড়া থেকে হলে তুলনামূলক একটু ইজিয়েস্ট হয় আর কি। সাঁতরাগাছি থেকে মানে আমাদের দমদম থেকে সাঁতরাগাছি আসাটা খুবই একটা ডিফিকাল্ট। তো যদি এর মাঝামাঝি কোনো একটা ট্রেন থাকে তাহলে জিনিসটা একটু ভালো হয়, তাই না? যে শিয়ালদা থেকে হলে তো আমাদের খুবই ভালো হয়। আর সাঁতরাগাছিটা একটু দূর হয়ে যায়। আর মাঝে বোধহয় একটা ট্রেন চলতো না, 11:10 চলতো হচ্ছে মানে শতাব্দী এক্সপ্রেস, যেটা হচ্ছে হাওড়া থেকে দীঘা 11:10 স্টার্ট হতো। হ্যাঁ, এই ট্রেনটা খুব ভালো ছিল। 11টা থেকে চলতো, ওটা 11:10 ওটা চলতো, ওটা খুবই ভালো ছিল। কিন্তু ওটা কোভিডের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে তার কোনো এখনও তথ্য পাওয়া যায়নি, কিন্তু ওই ট্রেনটা খুব সুবিধা ছিল আমাদের। সেটাই, মানে আমাদের পক্ষে সাঁতরাগাছি আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আবার সব থেকে বড় কথা এই সকালবেলা, মানে ঘুম থেকে সেই 3টের সময় উঠে রেডি হয়ে 8টার মধ্যে ট্রেন ধরাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। তো যদি শিয়ালদা বা হাওড়া থেকে আরও ট্রেন সংখ্যা বাড়ানো হয়, কলকাতা থেকেও মাঝে একটা ট্রায়াল শুরু হয়েছিল। হ্যাঁ, মানে কলকাতা স্টেশন থেকে দীঘা, যেটা দুপুরবেলা বা 2টোর থেকে 4 ছিল শনি রবি করে, টাইমটা খুব একটা সুটেবল হতো না, একটা দিন পুরোই নষ্ট হয়ে যেত। মানে সকালের দিক থেকে শিয়ালদা এত যেহেতু রাশ, আর আমরা টিকিট কেটেছি মোটামুটি যখন দেখছি তাম্রলিপ্ত তো মানে আশাই করিনি। আর এখানেও মোটামুটি ওই 250-300টার মতো টিকিট ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম শনি রবিটা দীঘাতে কাটাবো, কিন্তু আমরা শনিবার দিন ট্রেনের টিকিটটা পাইনি বলে আমরা বাধ্য হয়ে রোববারে এই আপনাদের জানানো হয়নি, এটা কিন্তু উইকলি ট্রেন, শুধুমাত্র সানডেই চলে, তাই তো? এই রুটে এত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও যে তোমার মানে ট্রেন সংখ্যাটা কম, হ্যাঁ সেটা হতে দেখা যাচ্ছে যে ভলভো বাস অপারেটরসরা একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে।
অনেক প্যাসেঞ্জার ওখানে বেরিয়ে যাচ্ছে, মানে যারা স্বল্প বাজেটে মোটামুটি একটা ট্যুর করতে চান। হ্যাঁ, আর বাসের থেকে অবশ্যই ট্রেনের জার্নিটা অনেক বেটার জার্নি। আর ওই জন্যই যদি ট্রেনের সংখ্যা বাড়ানো হয় আর যদি শিয়ালদা থেকে এরকম সকালের দিকে আরো ট্রেন দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো আমরা এতক্ষণ 1 নম্বরে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার 2 নম্বরে গেলাম। এখন লাস্টে অ্যানাউন্স করলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে ট্রেন। তো এখন 8:10 প্ল্যাটফর্মে এখন ট্রেন ঢুকছে, এটা 8:10-এ ছেড়ে দেওয়ার কথা ছিল। তো ট্রেন প্রথম থেকেই লেট, তো কখন ছাড়ে দেখা যাক, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। गाड़ी संख्या 028978 सातरागाची दीघा स्पेशल प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़े हैं। চলার পথে যে দৃশ্যটা দেখছি আপনাদের সামনে শেয়ার করছি, আকাশটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। দীঘা সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটার প্রজেক্টের টাইম ছিল 11:55, আর আমাদের কিন্তু বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে লেট করে ছাড়লো, কি জানি ঝোলাবে হয়তো ট্রেনটা, কিন্তু না, একদম মেকআপ করে সুন্দর এসছে। 11:20-তে আমাদের একদম দীঘা স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তো আমরা ট্রেন থেকে এখন নেমেও গেছি, এবার আস্তে আস্তে স্টেশন থেকে বেরোবো। আর ট্রেনটা কিন্তু খুব ভালো এলো, একদম 6টা রিজার্ভড বগি নিয়ে এলো আর একটা জেনারেল বগি রয়েছে। 7টা বগি নিয়ে ট্রেনটা দুর্ধর্ষ এসছে। তো একদম আমাদের দীঘা জার্নি শুরুটা সত্যি ভালো দিয়েই হলো, এতে কিছু দ্বিমত নেই। এবার বেরোবো, আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি। ফার্স্টে আমাদের এত লোক দেখে এখন সবাই বেরিয়ে গেছে, আমরা সবার লাস্টেই বেরোচ্ছি। ধীরে সুস্থে একটু বেরোই, প্রচণ্ড ভিড় ছিল। আর চলুন দেখি হোটেলটা আগে দেখি, কোন হোটেলে থাকবো না থাকবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা স্টেশন থেকে বাইরে চলে এসেছি আর অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছি। এবার যাব হোটেল দেখতে, কোথায় কি ফাঁকা আছে, পছন্দ মতো হোটেলটা আমরা আগে নিই, তারপর আপনাদের জানাচ্ছি কোন হোটেলটা আমরা আছি। বারোটা বাজছে, আমরা ফার্স্টেই এসেছিলাম নিউ গীতাঞ্জলিতে। তো এখানে আমরা অ্যাভেলেবেল রুম পেয়েও গিয়েছিলাম, আর আমাদের বাজেট আর পছন্দ অনুযায়ী ট্যারিফ মিলে গেছে। তো আমরা এখানেই রুম নিয়ে নিয়েছি। তো রুম আমরা এখনও পাইনি, রুম রেডি হচ্ছে। তো রুমটা পেয়ে গেলেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এখানে ওয়েট করছি রুমের জন্য। আমরা রুম পেয়ে গেছি, আর এটা সেকেন্ড ফ্লোরে রুমটা, আর রুম নাম্বার 208। তো আমরা রুমটা ইউজ করে ফেলার আগে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, আসুন। তো এই হচ্ছে
আমাদের রুম, একদিনই থাকবো আমরা। আর গীতাঞ্জলিতেই যে এসে রুমটা পেয়ে যাব আমি সত্যিই ভাবিনি, তো পেয়ে গেছি, আমার ভীষণই ভালো লাগছে। আর চলুন তাহলে রুমটা শেয়ার করি। আমরা যেহেতু 3 জন আছি, তো 3 বেডরুম আমরা নিয়েছি। রুমটা বড় সড়ো সুন্দর, আর ঢুকেই আছে কিন্তু এদিকে দেখুন লাগেজ রাখার জায়গা রয়েছে, আমরা এখানে লাগেজ রেখে দিয়েছি। আর তার ডান দিকেই রয়েছে এদিকে ওয়াশরুমটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি, রুমটা আগে আপনাদের দেখিয়ে দিই। আর এখানেই আছে একটা ওয়ার্ড্রপ, বড় সড়ো ওয়ার্ড্রপ রয়েছে, আর একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর রয়েছে, এখানে ওয়ার্কিং ডেস্ক, এখানে চায়ের সরঞ্জাম রয়েছে, যথেষ্ট পরিমাণে টিকিটও দিয়েছে। আর এখানে 3টে জলের বোতল, টিভি রয়েছে, আর জলের জায়গা আর আরও কন্টেনারও দিয়ে দিয়েছে, ওরা জল এখনও দিয়ে যায়নি, দিয়ে যাবে, এটাও কমপ্লিমেন্টারি। আর এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে, আর এখানে ওয়ার্কিং ডেস্ক, 2টো চেয়ার দিয়েছে তার সাথে। আর বিছানাটা তো যথেষ্টই বড়, এটা একটা 3 বেডরুম, যেহেতু 3 জনের জন্য বেডটা আমি মনে করি সাফিসিয়েন্ট। আর দুদিকে 2টো সাইড টেবিল রয়েছে, আর এদিকটা হচ্ছে একটা কোজি এরিয়া, খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা ছোট সোফাও রয়েছে। আর রুমটার সবথেকে আকর্ষণীয় জায়গা বলবো এটা, কেন কি আসুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই হচ্ছে এখানকার ভিউ, এখান থেকে পুরো সি দেখা যাচ্ছে, মানে এখানে ঘরে বসে বসে সমুদ্র দেখা যাবে। আর আপনি যদি চান যে শুয়ে শুয়েও সমুদ্রের দৃশ্য উপভোগ করব, সেটাও সম্ভব। মানে এই জায়গাটা পর্দা দিয়ে পুরো ঘেরা ছিল, কিন্তু এটাই এই রুমটার মানে আকর্ষণীয় জায়গা। সুন্দর একটা জায়গা, সুন্দর সোফা, বসে বসে বাইরে না গেলেও এখান থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে। আর এর একটা অ্যাটাচ ব্যালকনিও রয়েছে, এখান থেকেও মানে রুমটা সব দিক থেকেই সুন্দর। এই হচ্ছে এখানকার ব্যালকনি, এখানে 2টো চেয়ারও দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানকার ভিউ। তো এরকম রুম সত্যি বলতে আর দেখে আমরা ছাড়িনি, সুন্দর পছন্দও হয়ে গেছে। আর এত সুন্দর ভিউ আমরা হাতছাড়া করতে চাইনি। আর ওয়াশরুমটা আসুন আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখানোর মতো কিছু নেই, একদম মডার্ন ওয়াশরুম, সব কিছুই একই, তাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করা। এখানে গিজারও রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর তার সঙ্গে বাথরুম কিটও দেওয়া রয়েছে, এখানে বাথরুম কিট দেওয়া রয়েছে, তোয়ালে ওখানে একদম ফ্রেশ টাওয়েলও দিয়েছে, 3 জনের জন্য 3টে, সুন্দর। এখানে কোনো কমপ্লেনের কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, একটা দিন থাকবো, কি কি সুবিধা সব কিছুই বুঝতে পারবো, কিছু প্রবলেম আছে কিনা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ব্রেকফাস্টটাও আমাদের কমপ্লিমেন্টারি, আজকে তো নয়, কাল সকালে ব্রেকফাস্ট আমরা করব। আর রুমটার চেক আউট টাইম হচ্ছে 9:30, 9:30 থেকে ওই 10টা। এই তো রুমটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এই রুমটা আমাদের ইনক্লুডেড জিএসটি আর উইথ ব্রেকফাস্ট আমাদের ভাড়া পড়েছে 4,000 টাকা। তো আমি তো এখানে এখন বসে পড়েছি, সত্যি এই ঘরটার একদম ফেভারিট কর্নার এখন আমার এটা। তো এখান থেকে উঠতে আর ইচ্ছা করছে না, কিন্তু এটাও ভেবে মনে হচ্ছে যে যদি বুক করে আসতাম হয়তো এই রুমটা পেতাম না। তবে আমরা কিন্তু এক্ষেত্রে রিস্ক নিয়ে ভালোই করেছি, কেন কি আমাদের টিকিট কাটা ছিল ঠিকই দীঘা আসার জন্য, কিন্তু আসবো কি আসবো না এই নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল। তো নানা কারণে সে যাই হোক, ওই জন্য আমরা রুমটা বুক করিনি।
তো বুক না করে এসে আমরা কিন্তু অনেক সস্তাতেই রুমটা পেয়েছি, তাই না? 4,000 টাকায় আপনারা যারা জানেন অ্যাপগুলোতে কীরকম এই হোটেলটার দাম থাকে, তো অনেক সস্তাতেই আমরা ইনক্লুডেড ব্রেকফাস্ট আবার 4,000 টাকায় রুমটা পেয়েছি। তো আপনারাও কিন্তু যারা দীঘা বা পুরী বিশেষ করে এই জায়গাগুলোতে এরকম রিস্ক ছোটোখাটো একটু নেওয়া যেতেই পারে। আমি এই হোটেলটার কথা বলে বলছি না, যারা চাইবেন যে একটু অ্যাপে যা দাম থাকে সত্যি কথা বলতে সবসময় আমাদের বাজেটের বাইরে চলে যায়, তো এসেও আপনারা কিন্তু অনায়াসে বুক করতে পারেন। একটু দেখে শুনে নিলে আমরা আশা করি ভালো ভালো হোটেল একটু কম দামে পেয়েই যাব। তো এখন 1টা বাজছে, বেশ খানিকক্ষণ প্রায় ঘন্টাখানেক আমরা একটু বসলাম, ফ্রেশ হলাম। তো এবার যাব আমরা লাঞ্চে। লাঞ্চ করব আজকে আমরা বাইরে থেকেই, আর তার আগে একবার সি বিচে যেতে বড্ড ইচ্ছা করছে। তো গিয়ে দেখি সি বিচটাও একটু ঘুরে দেখি, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা রুমে এসে একটু ফ্রেশ হব, তারপরে রোদটা একটু পড়লে আবার বাইরে যাব। তো চলুন এখন বেরোনো যাক, গিয়ে লাঞ্চ করি। কোথা থেকে লাঞ্চ করি, কি লাঞ্চ করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন হোটেল থেকে চলে এসেছি একদম খেতে। পিছনে দেখতেই পাচ্ছেন ভরপেট একটা রেস্টুরেন্ট, ওখানেই আজকে আমরা খাবো বলে ঠিক করেছি। তো দেখি কীরকম কি খাবার, আর ভাবলাম একবার সি বিচটা ঘুরে আসবো, কিন্তু এত রোদ আর আমরা রোদে এত আর যেতে পারিনি সি বিচের ধারে। তো খেয়ে নিয়ে একদম একটু রোদটা পড়ুক, বিকালবেলায় একদম যাব সি বিচটা ঘুরে দেখব। এবার যাই খেতে, যাই গিয়ে দেখি কি কি পাই। এখানে ভেজ থালির দাম 170 টাকা, আর এক্সট্রা ভাত বা তরকারি লাগলে সেটা চার্জেবল। 3টে ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে কী কী আছে একটু দেখে নিন। ভাত তো দিয়েছেই, তার সাথে আলু ভাজা আছে, ডাল আছে, এখানে একটা মিক্সড ভেজ আছে, তার সাথে এটা একটা কিছু তরকারি আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তার সাথে আমরা নিয়েছি এখানে দেখুন একটা পমফ্রেট, আর এখানে আছে পাবদা, আর এটা নিয়েছি আমরা মাটন। ভেজ থালি তো খুবই সুন্দর, প্রত্যেকটা আইটেমেই খুবই ভালো, আর মাছটা যেটা একদম ফ্রেশ, খুব ভালো মাছ, সমুদ্রের ধারে একদম পমফ্রেট মাছ, খুব ভালো। আপনারা অবশ্যই দীঘায় আসলে এখানে খেতে পারেন, খাবার দাবার কিন্তু খুবই ভালো। দেখতেই পেলেন ওরা কমপ্লেট নিয়েছে, ও পার্সেল নিয়েছে, আমি একটা প্লেট মাটন নিয়েছি। মাটনটা খুব সুন্দর টেস্টি হয়েছে এবং ভালোই লাগছে, এবং নরম তুল, মিষ্টিটা একদম নরম তুলতুলে, মানে খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে। আর এখানে একটা আলুও আপনাদের শেয়ার করেছে প্লেটের সাথে, মানে রান্নাটা খুবই অসাধারণ, মানে আসলে এই হোটেলে আপনারা খেলে ঠকবেন না। তো আমাদের 3 জনের বিল হয়েছে 1340 টাকা। এমনি ঠিক আছে, খাবার দাবার সবই ঠিক, ভেজ থালির প্রাইস ওয়াইজ খাবার সত্যিই খুব ভালো, আর খাবার ভালো ঠিকই, কিন্তু মাছগুলোর দাম একটু বেশি মনে হলো, কেন কি পমফ্রেট একটা পিস 300 টাকা, 350 টাকা, পাবদাও ওই 250-300 টাকা এরকম দাম নিয়েছে। তো মাছ অনুযায়ী কিন্তু দামগুলো একটু মাছের বেশি মনে হলো, কিন্তু মাছটা ভালো, একদম ফ্রেশ টাটকা। ঘুরতে পারছে প্রায় 6টা, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরালাম একটু বিচে যাব বলে এবার। তো চলুন বিচে যাই,
আমাদের সাথে সাথে আপনারাও আসুন। বেরিয়ে দেখলাম যে এখানটা ফাঁকা আছে দোলনাটা, তো আমরা আর হাতছাড়া করিনি সুযোগটা, বসে পড়েছি দুজনে। আর সামনেটা দেখুন কি সুন্দর, একদম ঘাস বেছানো, ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। কিন্তু হোটেলটা সাজানো গোছানো ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন বিচ বরাবর হাঁটছি, আর সত্যি বলতে কি এখন এত দোকানপাট হয়ে গেছে আর লোক ভর্তি, এদিকে বোল্ডার ভর্তি। সেই সি বিচের যে একটা এসেন্স, বালি থাকবে, সি বিচ বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু দীঘা থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, একটু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, কংক্রিট হয়ে যাচ্ছে চারিপাশটা। তার থেকে বালি থাকলে যেটা আমার তো বেশি ভালো লাগে। আর বোল্ডার ভর্তি, সেই মাঝখান দিয়ে লোকজন নেমে যাচ্ছে। দূরে একবার দেখা যে এখনো কত ভিড়, 6টা বেজে গেছে, সানসেটও হয়ে গেছে। শুধু দেখুন যে ওই দূরে যেখানে দেখা যাচ্ছে সবাই, অগণিত মানুষ এখনো কিন্তু চান করছে। আর সত্যি প্রাণের ঝুঁকি নিয়েই এখানে চান করা। সামনে যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এই বোল্ডারে এখানে কিভাবে যে চান করছে জানি না, কিন্তু সমুদ্র পাড় থেকে উপভোগ করতে কিন্তু আমাদের খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আজকের ক্যানভাস, যদি এটাকে মনে করা হয়। একদম সুন্দরভাবে গ্রেতে গ্রেতে পুরো মিশে গেছে। একটা মাঝখান দিয়ে জাস্ট বর্ডার লাইন আছে, আর এখানে অগণিত মানুষ ঠিক ঠিক করছে। খুব সুন্দর লাগছে এখন সন্ধ্যেবেলা, আকাশে মেঘও আছে। তো আমরা বিচ বরাবর চলে এসেছি এখন মিত্র ক্যাফের সামনে। তো এখান থেকে আমরা এখন যাব ওল্ড দীঘায়। তো সামনে বেরোই, সামনে থেকে টোটো নেব, নিয়ে যাব ওল্ড দীঘাতে। নিউ দীঘা টোটো স্ট্যান্ড থেকে ওল্ড দীঘা পর্যন্ত দূরত্ব হলো প্রায় 2 কিলোমিটার। রিজার্ভ করে গেলে ভাড়া পড়ছে 100 টাকা, কিন্তু শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে 20 টাকা পার হেড ভাড়া পড়বে। আমরা শেয়ারেই যাচ্ছি। দীঘা ও ওল্ড দীঘা এই দুই জায়গার দোকানপাট প্রায় একই রকম। চারিদিকে রয়েছে রকমারি জিনিসের সমাহার, যেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এদিকে ওদিকে ঘোরাঘুরি করে টুকিটাকি খাওয়া দাওয়া সেরে নিয়ে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন অনায়াসে। সেক্ষেত্রে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সন্ধেটা। আমরাও সন্ধেটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। মাছ ভাজা বা চিকেন পোড়া যদি খান, তাহলে একটু দেখে শুনে খাওয়াই ভালো। গুড মর্নিং ফ্রম দীঘা। আর আজকে আমরা ব্যালকনি থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে 29 তারিখ, পরের দিন সকালবেলা, আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমরা রেডি হয়ে গেছি, কেন কি 9:30টায় হোটেল চেক আউট টাইম। তো আমরা বেরিয়ে যাব, আর তার সাথে সাথে এখন বেরোনোর আগে আমরা ব্রেকফাস্টটাও করে নেব। আর দেখতেই পাচ্ছেন পিছনে আজকে একদম মেঘলা ওয়েদার আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো আমরা আজকে ভেবেছিলাম দীঘার
ওশানিয়া এই বিচগুলো দেখবো, মোহনায় যাব। আমি বুঝতে পারছি না কতটা কি করতে পারবো এই বৃষ্টির মধ্যে, কতটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারবো জানি না। আই হোপ বৃষ্টিটা থেমে যাবে, সমস্ত কিছু ভালো হবে, আমরাও ঘুরে ভালো মতো আজকেই ব্যাক করব। অবশ্য তার মধ্যে হাতে খুব লিমিটেড টাইম দেখে ব্যাক করতে পারবো। তো দেখা যাক কি হয়। একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে। আর এই হোটেলটায় কিন্তু আমরা একদিন থাকলাম, তো একদিনে আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার এক্সপিরিয়েন্স কিন্তু হোটেল সম্পর্কে খুবই ভালো, অসুবিধা আমাদের কিছু হয়নি। আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল হোটেল সার্ভিসে মানে রুম সার্ভিসে ফোন করতে একদম 5-7 মিনিটের মধ্যে ওরা সমস্ত রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করে দিয়েছে ঠিকঠাক একদম। হোটেল ভালো, আর হোটেলের স্টাফদের বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো, কোনো রকম কোনো অবজেকশন নেই হোটেল নিয়ে, সমস্ত কিছু ওকে একদম। আর কালকে আমরা ডিনারটা করেছিলাম হোটেলেরই রেস্টুরেন্ট থেকে, আমরা রুমে আনিয়ে নিয়েছিলাম খাবার, চাইনিজ অর্ডার করেছিলাম কালকে, একদম অথেন্টিক চাইনিজ যেটা সেটাই, অন্যরকম কিছু নয়। আমি ভেবেছিলাম টেস্ট একদম খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, তো নির্দ্বিধায় এখান থেকে অর্ডার করে খাওয়া যেতেই পারে, এদের ইনহাউস যে রেস্টুরেন্ট আছে। ওভারঅল মিলিয়ে আমি হোটেলে একদম স্যাটিসফাই, যদি 10-এর মধ্যে 8 কি 9 অবশ্যই দেওয়া যেতেই পারে, আমি 9ই দিলাম। ঠিক আছে, তো চলুন এবার ব্রেকফাস্ট আমরা সেরে নিই, দেখি কখন আমরা হোটেল থেকে বেরোতে পারি। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট হলে, এদের ইনহাউস যে রেস্টুরেন্ট আছে ওখানেই ব্রেকফাস্টটা হচ্ছে। আর অনেক রকম আইটেমও আছে ব্রেকফাস্টের মধ্যে, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান সমস্ত রকম আইটেমই আছে। আর এখনও পর্যন্ত খাবার স্টার্ট করিনি, তো আমি একদম গরম গরম চানা বাটোরা দেখে নিয়ে নিয়েছি জাস্ট, আর তার সাথে সসেজ নিয়েছি, একদম মিক্সড অ্যান্ড ম্যাচ কম্বিনেশন। যাই হোক, খেয়ে দেখি কীরকম কী টেস্ট। আর চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে ব্রেকফাস্ট আইটেম কী কী আছে। তো আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান, আর সত্যি ভালো খেলাম ব্রেকফাস্টটা, সুন্দর। এবার আমরা বেরিয়ে যাব, দেখি বৃষ্টি কমেছে কিনা বাইরে, এখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, বৃষ্টি কমে গেলে আমরা এবার বেরোবো। তো এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখা ছাড়া এখন আর কোনো উপায় নেই, আর তার সাথে সাথে ওয়েদারটাও খালি চেক করছি যে বৃষ্টিটা কখন থামবে। তো মোটামুটি 1-2টোর আগে বৃষ্টি থামার কোনো লক্ষণ তো দেখছি না, ওয়েদার রিপোর্ট যা বলছে। আর যদি একটুও কমে তাহলেও আমরা বেরিয়ে যেতে পারি। আপনাদের সামনে দেখানোর আজকে খুব ইচ্ছা ছিল, আমারও খুব দেখার ইচ্ছা ছিল পুরী বলে ফেলছি খালি, দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই দীঘার মন্দিরটা। কালকে ওল্ড দীঘা যখন যাচ্ছিলাম তখন বাইরে থেকে অন্ধকারে যতটুকু দেখেছি ভীষণ সুন্দর লাগলো, ভেবেছিলাম আজকে কাছ থেকে গিয়ে আরও ভালো করে দেখব, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো যে আজ পর্যন্ত যে কাজটা কতটা কি প্রোগ্রেস হয়েছে, তা আপনারাও তাহলে দেখতে পারবেন ভিডিও থ্রু। তো জানি না কি হবে, যেতে পারবো বলে তো মনে হচ্ছে না। এছাড়াও আমার কিন্তু মোহনায় যাওয়ার ইচ্ছা ছিল, উদয়পুর, তারপরে ওশিয়ানিয়া, মানে এক পথে যেগুলো পড়তো সেই বিচগুলোও আমার ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, হবে বলে মনে হলো না। আর এবার দেখা যাক আবার কবে আসি, এসে ভালো করে দেখতে পারি। হ্যাঁ, মন্দির অবশ্যই ওপেন হলে তো আসবই, আবার দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখন বাজছে প্রায় 1:45, ভিডিওটা শেষ করেও আবার কন্টিনিউ করছি, কেন কি বৃষ্টির
এটা এখন থেমেছে। আর আমাদের টিকিট কাটা আছে যে বাসের, সেটা হচ্ছে 2:50। হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় আছে। তো আর দেরি না করে ওই জন্য আমরা হোটেলের সামনে থেকেই একটা অটো ভাড়া করে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা মোহনায়। আপনাদের এটা জানিয়ে রাখি যে এখন জুলাই 2024 সালে ওশিয়ানিয়া, উদয়পুর, মোহনা, চন্দনেশ্বর সহ মোট 6টা জায়গা ঘুরে দেখতে অটো বা টোটো চালকেরা 700 টাকা নিচ্ছে। আমরা শুধু মোহনা গিয়ে জগন্নাথ মন্দির দেখে ফিরবো, তাই 200 টাকা দিতে হচ্ছে। এখানে সকালে আসতে পারলে খুব ভালো হতো, মাছও দেখতে পেতাম যেগুলো ধরে আনা হয়। এখন তো প্রায় ফাঁকাই। তো চলুন দেখা যাক মোহনাটা ঘুরে। দীঘার মোহনার মাছের বাজার খুবই জনপ্রিয়। কেন তা আপনাদের চলুন একটু ঘুরিয়ে দেখাই। তো মোহনায় তো ঘোরা হলো, আলটিমেটলি ভেবেছিলাম হবেই না। তো যাই হোক, মোহনা ঘুরে দেখা হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার সময় মন্দিরটাও একটু যদি দেখে যেতে পারি, মন্দিরটা দেখে আমরা আজকে দীঘা থেকে বেরিয়ে যাব। চলো। দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। এটাই হচ্ছে মেন গেট, এখান দিয়েই ঢোকার ব্যবস্থা হবে, গেট হবে। আর এখান থেকে দাঁড়িয়ে দেখছি কি অপূর্ব সুন্দর লাগছে যে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন দেখবেন, আর যে যে দেখেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মন্দিরটা, ভীষণ সুন্দর। আর মন্দিরটা কিন্তু একদম গোপুরম স্টাইলের হয়েছে, যেরকম পুরীর মন্দিরে আমরা দেখি ঠিক ওই রকমই তৈরি হচ্ছে। 2025 সালে শুনতে পাচ্ছি এখানকার লোকাল লোকজনের কাছ থেকে যে সম্পূর্ণ হবে মন্দিরটা। এতদিন আমরা জানতাম যে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের মধ্যে দীঘা হচ্ছে একটা অন্যতম স্থান, আর এখন কিন্তু দীঘার মুকুটে আর একটা নতুন পালক সংযোজন হলো, যেটা জগন্নাথ মন্দির। সত্যিই অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন পাঁচিলের এপার থেকে দাঁড়িয়ে যতদূর পারছি দেখছি, আর আপনাদেরকেও একটু দেখালাম, আপনাদেরও যেন দেখার সুযোগ হয়। কাজ অনেকটাই হয়ে গেছে, সামনে যেগুলো দেখছি এগুলো তো প্রায় শেষই হয়ে গেছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তবে মেন যে মন্দিরটা, গর্ভগৃহ জগন্নাথ দেবের তৈরি হচ্ছে, সেখানে উপরের দিকে
ওই 25% মতো কাজ এখনও দেখে যা মনে হচ্ছে খালি চোখে বাকি রয়েছে। এছাড়াও বাইরে এটা পুরো 20 একর জমি নিয়ে তৈরি হচ্ছে, তো সুতরাং পুরো জমিটা কনস্ট্রাকশনের কাজ সম্পন্ন হতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেক বড় প্রজেক্ট। আর এই প্রজেক্টটা তৈরি করছে হিডকো, খরচ পড়ছে আনুমানিক 180 কোটি টাকা। বিশাল সুন্দর প্রজেক্ট হচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের একটা আলাদাই সংযোজন হলো পর্যটন বিভাগের। তো আজকে জগন্নাথ মন্দিরের সামনে থেকেই ভিডিওটা এন্ড করছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লেন্দি করছি না, এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে যারা নতুন দেখলেন আমাকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তাহলে ভবিষ্যতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। টিল দেন বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।